যেহেতু আমরা প্রোগ্রামটা সমাবেশটা স্থগিত করেছি, দলীয় সুযোগ সুবিধা লেজুর ভিত্তির কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং চাকরিতে আবেদনের বয়সীমা 35 প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 36 দিনের একটা লড়াই সংগ্রামের মাধ্যমে একটা নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা সকল শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নতুন সরকার প্রধান এবং উপদেষ্টা মহলের সকলের প্রতি বাংলাদেশের 18 কোটি জনগণ এবং 26,53,000 বেকার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখেছেন যে আমরা এই আন্দোলনটা দীর্ঘ 12 বছর যাবৎ করেছিলাম। বিগত সরকার 16 বছর ক্ষমতা থেকেও একটি সুষ্ঠু সমাধান দেয়নি। আমরা খুব হতাশা হয়ে পড়েছিলাম, আমরা ভেঙে গিয়েছিলাম যে আমরা প্রত্যেকেই শিক্ষিত সমাজ, আমরা যারা 26,53,000 আমরা প্রত্যেকেই মাস্টার্স কমপ্লিট করে বসে আছি। কারণ হচ্ছে সেশন জটে আমাদের 5 বছর নষ্ট হয়ে গিয়েছিল এবং কোভিড-19 জন্য 2.5 বছর নষ্ট হয়ে গিয়েছিল এবং অধিভুক্ত 7 কলেজে অধিভুক্ত করেছে, সেখানে আমাদের প্রায় 1 থেকে 1.5 বছরের মতো নষ্ট হয়ে গিয়েছিল। এই সমস্ত ঝামেলার কারণে আমাদের প্রত্যেকটা মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, মোর দেন 80% স্টুডেন্টসেরই এরকম প্রবলেম ছিল যে টোটালে মিলে আমাদের 5-7 বছর সবারই নষ্ট হয়েছে, যার কারণে আমরা সার্টিফিকেটটা 28-29 বছরের আগে কেউ পাইনি। ব্যক্তিগত আমরাই 28 বছরে পেয়েছি। তো তারই ধারাবাহিকতায় আমরা চেয়েছিলাম যে আমাদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাটা 35 করা হোক, কারণ যেহেতু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 192টা স্বাধীন রাষ্ট্রের ভিতরে 162টা দেশে 35+, এবং যার ফলে তাদের শিক্ষার মান, তাদের কর্মক্ষম, তাদের জনশক্তিগত উন্নয়নটা বাড়ছে এবং তারা এই শিক্ষিত সমাজকে কাজে লাগাতে পারছে, যার কারণে তাদের দেশের শিক্ষিত বেকারের মানটা শূন্যতে নেমে আসছে এবং বাংলাদেশের 30-এর শৃঙ্খলা আবদ্ধ রাখার কারণে আমাদের প্রায় শিক্ষিত বেকারের দিক থেকে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। কিছুদিন আগে পাকিস্তান ছিল, যেটা পাকিস্তানে এখন হয়তো আমাদের থেকে নিচে নেমে গেছে, আমরাই হয়তো এখন বর্তমানে 1 নম্বরে উঠে গেছি। এবং এটার ফলে যে শিক্ষিত সমাজ আমাদের দেখছেন অনেক ছেলে মেয়েরা হতাশাগ্রস্ত হচ্ছে, কেউ সুইসাইড করছে, কেউ আত্মহত্যা করছে, আমরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হচ্ছি, আমরা শিক্ষিত হয়ে সমাজে মুখ দেখাতে পারছি না, পারিবারিকভাবে আমাদের একটা চাপ সৃষ্টি হচ্ছে, সামাজিকভাবে চাপ সৃষ্টি হচ্ছে, আমরা সকল দিক থেকে একটা অবহেলার পাত্র হয়ে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মান অনুযায়ী আমাদের চাকরিতে আবেদনের বয়স সীমাটা ন্যূনতম 35 করে দেওয়া হোক। কারণ হচ্ছে এটা যদি হয় যে 28 বছর আমরা যে সার্টিফিকেট গুলো পাই, আমরা পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হোক, যাই হোক, সবকিছু করতে পারবো, অন্তত একটা মানসিক ডিপ্রেশন থেকে আমরা বাঁচতে পারবো যে আমাদেরকে 35 আমাদের সার্টিফিকেটের বয়স আছে, আমরা যে কোনো কর্ম করতে পারবো, সেটা উদ্যোক্তা হোক বা বিজনেস হোক, যে কোনো কাজও করতে পারবো। এই কারণেই আমরা একটা 35 বছর আমরা চাচ্ছি সর্বনিম্ন চাকরিতে আবেদনের বয়সীমা 35। তো যেহেতু আমাদের সরকার গঠন হলো মাত্র 16-17 দিন আজকে হলো, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সবাই সরকারের কাছে উপস্থাপন করছে বা সবাই দাবি জানাচ্ছে, তারই ধারাবাহিকতা আমরা আগামীকালকে আমাদের প্রোগ্রাম রেখেছিলাম। আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যিনি একজন ইন্টারন্যাশনাল পার্সন এবং যিনি অবশ্যই জানেন যে কেন আমরা 35টা দাবি করছি বা আমাদের মূল চাহিদাটা কি। তার এই ধারাবাহিকতা আমাদের আগামীকালকে যে প্রোগ্রাম ছিল। এখন প্রকৃতির নিয়ম আপনারা জানেন, ভারতীয় অগ্রাসন শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আমাদের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী থেকে শুরু করে বেশ কিছু জেলা, প্রায় 9টা জেলা পানিতে ডুবে গিয়েছে। সেখানে লক্ষ কোটি মানুষ পানির নিচে ডুবে আছে। তা সেই সময়ে দেশের এই ক্রান্তিকালীন সময় আমরা যদি তাদের পাশে না দাঁড়িয়ে আমাদের নিজেদের কথা চিন্তা করে, ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে আমরা যদি 35 আন্দোলনটা কালকে সমাবেশটা করতাম, আমি আমার ব্যক্তিগত দিক থেকে এবং আমাদের যারা সমন্বয়ক আছে প্রত্যেকের সাথে যখন আমরা কথা বলেছি, আমরা একটা দিক উপলব্ধি করেছি যে আমরা পুরো মাইকের সামনে যখন আমরা দাবি বাস্তবায়ন করবো, তখন আমাদের ভিতর থেকে কান্না আসবে যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা, মা বোনেরা, আমাদের বড় বড় ভাই বোনেরা পানিতে ডুবে যাচ্ছে, ঘর বাড়ি নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের খাবার নেই, তাদের বস্ত্র নেই, আর আমরা দাবির জন্য সরকারকে চাপ দিচ্ছি। এরকম দিক থেকে বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা কিছুটা দিন, সামান্য কয়েকটা দিন দাবিটা যদি আমরা পিছিয়ে এই সমাবেশটা করি, তাহলে 35 আন্দোলনের কোনো ক্ষতি হবে না। বাট এমন একটা মুহূর্তের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে যেখানে বাংলাদেশের মানুষ, এই যেই 9টা জেলা ডুবে গেছে, এই 9টা জেলার মানুষ আজও জানে না যে তাদের ভবিষ্যৎ কি বা পানি কবে থামবে বা আমরা কবে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাবো। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না যে কেন আমরা ডেটটা পিছিয়ে দিলাম। আমরা খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে আপনাদেরকে জানিয়ে দিব। আগামী সপ্তাহের দিকে আমাদের কর্মসূচি আসবে, কিন্তু এই সপ্তাহে বা আগামীকালকে দেওয়াটা
এটা আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি আমরা এরকম একটা কাজ করতাম, এটা হাসি তামাশা ছাড়া আর কিছুই না। দেশ যখন ক্রান্তিকালীন সময়, আমরা তাদেরকে সাপোর্ট না দিয়ে আমরা ডেট দিতে পারি না। এবং আরেকটা জিনিস হচ্ছে, দেখেন যেখানে ছাত্র সমাজ, ছোট ছোট ছেলেমেয়েরা ত্রাণ তহবিল সবই সংগ্রহ করতেছে, সেখানে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা 35-এর একটা টিম আমাদের রবিবার চলে যাবে। অলরেডি একটা টিম পৌঁছে গেছে কুমিল্লা, আরেকটা টিম পৌঁছে যাবে। আমরা 35-এর সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করতেছি এবং এটা আমরা বন্যার্তদের পাশে পৌঁছে দেব। এবং আপনারা যে যেখানে আছেন সকলকে আমি অনুরোধ করব, আপনারা সকলেই বন্যার্তদের পাশে থাকেন, সহযোগিতা করেন এবং তাদেরকে আমরা যতটুকু পারি তাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাদেরকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দেয় এবং এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক। খুব শীঘ্রই আপনাদের মাঝে আমরা সংবাদ সম্মেলন করে ডেট এবং কর্মসূচি ঘোষণা দিয়ে দিব। আপনারা কেউ অধৈর্য হবেন না, আমাদের পাশে ছিলেন, থাকবেন। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আবার আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। আমরা 12 বছর যখন আন্দোলন করেছিলাম, বিগত সরকার কখনোই 35 নিয়ে কখনোই আলোচনা করেনি এবং তিনি সবসময় 35 দাবিটার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তিনি সরাসরি বলে দিয়েছেন যে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং তিনি 2-3টা বিসিএস এর মিথ্যা রিপোর্ট দেখে বলছিলেন যে শিক্ষার্থীরা বিসিএস এ ফেল করছে, 30-এর উপরে 21 থেকে 24 যারা, তারাই পাশ করছে। এই রিপোর্টটা সম্পূর্ণ ভুল ছিল। এবং বর্তমান যে সরকার এবং আমরা উপদেষ্টা মহল পর্যন্ত আমাদের অলরেডি ফাইল জমা দেওয়া হয়ে গেছে এবং তারা অবশ্যই এই বিষয়টার প্রতি পজিটিভ। এবং আপনারা দেখেছেন যে উপদেষ্টা মহলের গতকালকে একজন বলেছিল যে যৌক্তিক দাবিগুলো সবগুলাই শুনে নেওয়া হবে এবং মেনে নেওয়া হবে। এবং আসিফ নজরুল স্যার পর্যন্ত আমাদের ফাইল পৌঁছে দেওয়া হয়েছে, উপদেষ্টা মহল পর্যন্ত আমাদের ফাইল পৌঁছে গেছে, যেখানে সবাই পজিটিভ। এবং আমরা আশা করছি যে 100% ইনশাল্লাহ আমাদের এই দাবিটা খুব শীঘ্রই এবং আগামী প্রোগ্রামে আমাদের দাবিটা বাস্তবায়ন হবে। এর আগে আমাদের কূটনৈতিক যোগাযোগ চলবে। আর যেহেতু আমরা প্রোগ্রামটা সমাবেশটা স্থগিত করেছি বন্যার জন্য, এই খবরটাও অলরেডি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে এবং হয়তো ওনারা আজকে জেনে যাবেন যে আমাদের এই আন্দোলনটা স্থগিত হয়েছে। কারণ হচ্ছে আমরা সকলের সাথে দেশের এই ক্রান্তিকালীন সময়ে আমরা বন্যার্তদের পাশে থাকতে চাই এবং আমাদের 35 টিম, একটা টিম অলরেডি পৌঁছে গেছে, আর একটা টিমও আমাদের রবিবারের ভিতরে পৌঁছে যাবে ত্রাণ নিয়ে। আমরাও তাদের পাশে সহযোগিতা করতে চাই, কারণ আমরাও শিক্ষার্থী। যদি আমরা এটা দায় দিতে যাই যে আমরা কেন 12 বছরে সফল হলাম না, আমাদের যে বিগত কমিটির যে আহ্বায়ক ছিল সেও আওয়ামী লীগের একজন লোক ছিল এবং যে দল ক্ষমতায় ছিল তারাও আওয়ামী লীগ ছিল। এখন তাদের কোনো ব্যক্তি উদ্দেশ্য হয়তো ছিল, যার কারণে তারা দাবিটা ওইভাবে উত্থাপন না করে হয়তো তারা ব্যক্তি স্বার্থ হাসিল করতে চেয়েছিল বা তারা ব্যক্তিগতভাবে এটা নিয়ে একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করতে চেয়েছিল, যার কারণে হয়তো আমরা অনুমান করছি যে আমাদের এই দাবিটা, আশঙ্কা করছি যে দাবিটা বাস্তবায়ন হয়নি। কিন্তু এখন বর্তমানে আমরা যারা ব্যানারে দাঁড়িয়েছি, আমরা প্রত্যেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে দাঁড়িয়েছি। যেমন কোটা আন্দোলন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দাঁড়িয়েছিল, আমরা এখানে একদম টোটালি ছাত্রলীগ, যুবলীগ থেকে যারা উঠে আসছে তাদেরকে ছাঁটাই করে সাধারণ শিক্ষার্থীরা আমরা দাঁড়িয়েছি। সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আমাদের এই দাবিটা বাস্তবায়ন করে দেওয়া হয়। বিগত সরকারের কাছে 12 বছর যাওয়ার পরে তারা একই কথা বলছে যে এই দাবিটা অযৌক্তিক। কারণ তারা এই দাবিটা অযৌক্তিক বলার পিছনে মূল কারণ ছিল যেদিন গণভবনে শিক্ষার্থীরা ঢুকে পড়েছিল, সেই 5ই আগস্ট আপনারা দেখেছেন যে সেখান থেকে প্রায় 320 জন সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং বিসিএস ক্যাডারদের অ্যাডমিট তুলে নিয়েছে, যেগুলো সুপারিশের মাধ্যমে চাকরি হয়েছে, যেখানে একদম স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর হচ্ছে শিক্ষামন্ত্রীর সাইন স্বাক্ষর সহ সুপারিশ আছে যে তারা সুপারিশ করেছে যে এরা দলীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিচয়ে চাকরি হয়েছে। যদি আমাদের দাবিটা বাস্তবায়ন করে দিত তাহলে তাদের এই শিক্ষার্থীদের চাকরি দেওয়াটা কষ্ট হয়ে যেত, যারা দলীয় পদমর্যাদায় দলীয় পরিচয়ে যারা চাকরি নিয়েছে। আমাদেরকে 30-এ আটকে রেখে তারা দলীয়ভাবে ছেলেদেরকে নিয়োগ দিছে, তাদের দলের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ঘুষ বাণিজ্য, প্রক্সি, জালিয়াতি ডিভাইস করে করে নিয়োগ দেওয়া হয়েছে। এই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে বিদায় 30-এ সবাইকে আটকে রেখে ফাজলামো করছে। কিন্তু বর্তমান সরকার আশা করছে অবশ্যই এটা করবে না। তিনি যেহেতু রাষ্ট্র সংস্কার করছেন, রাষ্ট্রের সকল দাবিগুলো সুন্দর এবং উপযুক্ত দাবিগুলো মেনে নিচ্ছেন, তিনি অবশ্যই আমাদের দাবিটা মেনে নেবেন। তাদের বিষয়ে আমাদের সবচেয়ে বড় মেসেজ হচ্ছে এটা যে এতদিন শিক্ষার্থীরা মাঠে আসতে ভয় পেত। বিগত টিম যখন আন্দোলন দিয়েছিল তখন 35, আপনারা জানেন যে 10 জুন এবং 11 মে 2টা মামলা হয়েছিল। এই মামলার ভয়ে এবং পুলিশের হ্যারাসমেন্টের ভয়ে শিক্ষার্থীরা আসতে চাইতো না। প্রায় 10-12 দিন আগে আসিফ নজরুল স্যার আমাদেরকে একটা ঘোষণা দিয়েছিল যে বিগত সরকারি 16 বছরের আমলে যত শিক্ষার্থী, সাধারণ মানুষের নামে যে মিথ্যে হয়রানি মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করা হবে এবং এই বিষয়ে একটা প্রজ্ঞাপনও জারি হয়েছে এবং সকল মামলার ফাইলগুলো আসিফ নজরুল স্যার চেয়েছিল। সেই হিসাবে
আমরা ওনাদের কাছে ফাইল পৌঁছে দিয়েছি, ডকুমেন্ট জমা দিয়েছি এবং আমাদের মামলাটা ফাইনাল রিপোর্ট গতকালকে হয়ে গেছে এবং আমাদের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেছে। ইনশাল্লাহ এখন আর কোনো মামলারও ভয় নেই, পুলিশি হ্যারাসমেন্টেরও ভয় নেই এবং কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা ঘটারও ভয় নেই। তাই স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে সকল শিক্ষার্থীরা উপস্থিত হবেন, প্রোগ্রাম সফল করে সবাই বিজয়ের হাসি হেসে বাসায় যাবেন, এটাই আপনাদের কাছে আমার বার্তা। এবং সকলে নির্ভয়ে আসবেন, এখন পুলিশের ভয় নেই, মামলার ভয় নেই, হামলার ভয় নেই, কোনো কিছুর ভয় নেই। আমরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আসবো, এখানে কোনো দলীয় দলীয় এখন আর কোনো দলীয় সুযোগ সুবিধা লেজুর ভিত্তির কোনো সুযোগ নেই।